গুড মর্নিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রয়োজন মনে করো এগুলোকে একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রাখতে পারো, পরবর্তীকালে যখন খাতাটা খুলে পড়বে সেখান থেকে পড়তেও এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার ভালো করে চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্ন যেখানে আলোচনা করা হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছো? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো, তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন দেখানো কি আছে, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্টস ইন আর্থ ক্রাস্ট ইজ। তো আর্থ ক্রাস্টের মধ্যে সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কোনটি? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে অক্সিজেন। তো আমাদের আর্থ ক্রাস্টের মধ্যে সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি অক্সিজেন। ক্লিয়ার? তো একটু দেখে নেওয়ার পরে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট ইজ অক্সিজেন উইথ 46.1%। তো আমাদের পৃথিবীতে বা আর্থ ক্রাস্টের মধ্যে সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। তার পার্সেন্টেজ কত হচ্ছে সেটা হচ্ছে 46.1%। দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অক্সিজেন ইজ নোন অ্যাজ ডাইঅক্সিজেন ইজ O2। আর অক্সিজেনের যে কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে কি ডাইঅক্সিজেন মানে O2। দিস ফর্মুলা ইজ গিভেন সো বিকজ অক্সিজেন ইউজুয়ালি কম্বাইন্স উইথ আনাদার অক্সিজেন বাই ফর্মিং আ কোভ্যালেন্ট বন্ড। আর এই ফর্মুলাটা O2 যে ফর্মুলাটা আছে এটার কারণ হচ্ছে অক্সিজেন যখন সিঙ্গেল থাকে সেটাকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন যখন সিঙ্গেল থাকে সেটাকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন, কিন্তু ন্যাসেন্ট অক্সিজেন কিন্তু এক্সিস্ট করে না। তো অক্সিজেন কি হয়, আরেকটা অক্সিজেনের সাথে কম্বাইন করে। ঠিক আছে, অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে কম্বাইন করে তো তারা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার পর তার যে ফর্মুলাটা হয় সেটা হয়ে যায় O2। ক্লিয়ার? বুঝতে পারলে? সিঙ্গেল যদি O থাকে সেটাকে বলে ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন কিন্তু এক্সিস্ট করে না। ঠিক আছে, এনভায়রনমেন্টে কিন্তু এটা এক্সিস্ট করবে না। তো সে কারণেই আরেকটি অক্সিজেনের সাথে এটা কম্বাইন হয়ে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে সেটা ফর্ম হয়ে যায় কি O2, যেটাকে বলা হয় ডাই অক্সিজেন। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, বার ইজ দ্য ইউনিট অফ। তো বার এগুলোর মধ্যে কিসের ইউনিট? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে প্রেশার। তো প্রেশারের ইউনিট হচ্ছে কি বার। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য বার ইজ ওয়াইডলি ইউজড ইন মেনি কান্ট্রিজ অ্যাজ দ্য ইউনিট অফ প্রেশার। তো বার হচ্ছে ইউনিট, বার হচ্ছে একটা প্রেশারের ইউনিট যেটি বিভিন্ন দেশে কিন্তু এটি ইউজ করা হয়। ইট ইজ নট দ্য এসআই ইউনিট নর ইটস সিজিএস ইউনিট। বার কিন্তু প্রেশারের এসআই ইউনিটে নয় এবং সিজিএস ইউনিটে নয়। ঠিক আছে, বার হচ্ছে জাস্ট প্রেসারের একটা ইউনিট যেটা বিভিন্ন দেশে কিন্তু এটি বিশেষ করে ইউজ করা হয়। বুঝতে পারছো? আর যদি প্রেসারের বলা হয় এসআই ইউনিট তাহলে প্রেসারের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল। ক্লিয়ার? প্রেসারের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল। বুঝতে পারছো? চলো, নেক্সট কোশ্চেন এখানে কি আছে, অক্সিজেন অ্যান্ড ওজোন আর। অক্সিজেনের ফর্মুলা হচ্ছে O2 এবং ওজোনের ফর্মুলা হচ্ছে O3। তো এগুলো কি? অ্যালোট্রোপস না আইসোমার্স না আইসোটোপস না আইসোমার। তো অক্সিজেন এবং ওজোন এগুলো কি? এর সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে অ্যালোট্রপস। অক্সিজেন মানে O2 এবং ওজোন O3 এই দুটো হচ্ছে কি অ্যালোট্রপস। একটু দেখে নিয়ে ব্যাপারে, triatomic oxygen O3 is very reactive allotrope of oxygen that is destructive to materials like rubber and fabrics and is also damaging to lungs tissue. তো ট্রায়াটমিক অক্সিজেন যেটা বলা হয় ওজোন বা O3, এটা হচ্ছে কি ভেরি একটা প্রচুর রিয়াক্টিভ একটা অ্যালোট্রপ অক্সিজেনের। আর এই যে ট্রায়াটমিক অক্সিজেন যেটা আছে এটা কিন্তু রাবার, ফেব্রিক্স এবং লাং টিস্যুকে কিন্তু প্রচুর পরিমাণে এটা ড্যামেজ করতে পারে। তো সেটা হচ্ছে কিন্তু অক্সিজেনের একটা খুবই রিয়াক্টিভ একটা অ্যালোট্রপ, সেটা হচ্ছে ওজোন বা O3। তো O2 এবং O3 হচ্ছে কি অক্সিজেনের কি অ্যালোট্রপস। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেওয়ার কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং প্রপোজড দ্য অ্যাটম ইজ ইনডিভিজিবল। তো ইনাদের মধ্যে কে বলেছিলেন যে অ্যাটম হচ্ছে কি ইনডিভিজিবল? অ্যাকচুয়ালি পরবর্তীকালে দেখা গেছে যে অ্যাটমের তিনটে সাব অ্যাটমিক পার্টিকেলস হয়, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। কিন্তু সেটার বলার আগে একটা সায়েন্টিস্ট কিন্তু এটাকে বলেছিলেন, অ্যাটমকে বলেছিলেন ইনডিভিজিবল। তো ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, ডাল্টন। তো ডাল্টন অ্যাটমিক থিওরিতেই উনি ডিসক্রাইব করেছিলেন যে অ্যাটম হচ্ছে এমন একটা পার্টিকেলস যেটা ফার্দার কিন্তু আর ডিভাইড করা যাবে না, এটা হচ্ছে একটা ইনডিভিজিবল। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, Dalton's atomic theory was first completed attempt to describe all matter in terms of atom and their properties. His theory stated that all matter is made up of atom which were indivisible.
তো ডালটন কিন্তু অ্যাটমিক থিওরি উনি বলে দিয়েছিলেন, আর ওইখানে কিন্তু উনি ম্যাটার এবং অ্যাটমের ব্যাপারে একটু প্রপার্টিসগুলো ডিসক্রাইব করেছিলেন। উনি বলেছিলেন পৃথিবীতে যে কোনো জিনিস যেটা আছে সেটা কিন্তু কী দিয়ে তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে। প্রত্যেকটা যে ম্যাটার আছে সেগুলো কী হয়, অ্যাটম দিয়ে তৈরি, এবং অ্যাটমকে ফার্দার কিন্তু ডিভাইড করা যাবে না। পরবর্তীকালে দেখা গেছে যে অ্যাটমকে কিন্তু তিনটে ভাগে ডিভাইড করা গেছে, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই হু? তো এনাদের মধ্যে কোন সায়েন্টিস্ট নিউটনকে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, উনি হচ্ছেন জেমস চ্যাডউইক। তো জেমস চ্যাডউইক 1932 সালে উনি ডিসকভার করেছিলেন নিউট্রন। তো নিউট্রন ডিসকভার করার আগে রাদারফোর্ড নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি কিন্তু অলরেডি বলে দিয়েছিলেন যে উনি ফার্স্টে ওজন করেছিলেন ইলেকট্রনকে প্লাস প্রোটনকে। ইলেকট্রন যার চার্জ হচ্ছে নেগেটিভ অলরেডি ডিসকভার হয়ে গেছিলো, প্রোটন যার চার্জ হচ্ছিল পজিটিভ। তো ইলেকট্রন প্লাস প্রোটনকে অ্যাড করার পর, মাসগুলোকে অ্যাড করার পর, তখন দেখছেন যে এলিমেন্টটার মাসটা অ্যাড করছি সেখানেও কিছু কিন্তু ইনকমপ্লিট আছে। তো উনি বলে দিয়েছিলেন এমন কিছু একটা ডিসকভার হওয়া কিন্তু বাকি আছে, তাহলে তিনটে অ্যাড করার পর সেটা কি হচ্ছে, সেটার কমপ্লিট ওয়েট হচ্ছে সেই এলিমেন্টটার। আর উনি এটাও বলে দিয়েছিলেন যে যে জিনিসটা কিন্তু ডিসকভার হবে তার কিন্তু চার্জ থাকবে কি, ইলেকট্রিক্যালি নিউট্রাল। কারণ অলরেডি ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ ডিসকভার হয়ে গেছিলো, প্রোটন পজিটিভ চার্জ ডিসকভার হয়ে গেছিলো, এবং যে এলিমেন্ট ছিল সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে এমন একটা জিনিস তৈরি হবে, তার মানে আবিষ্কার হবে, তার চার্জ যেটা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। এটা কিন্তু রাদারফোর্ড অলরেডি বলে দিয়েছিলেন। তো তারপরে কিন্তু জেমস চ্যাডউইক উনি কিন্তু বোমবার্ড করেছিলেন, ঠিক আছে, বেরিলিয়ামকে বোমবার্ড করার পর উনি সেখান থেকে ডিসকভার করেছিলেন নিউট্রনকে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, in 1932 the physicist James Chadwick conducted an experiment in which he bombarded beryllium with alpha particles from the natural radioactive decay of polonium. তো 1932 সালে একজন ফিজিসিস্ট ছিলেন জেমস চ্যাডউইক, উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যেখানে উনি বেরিলিয়ামকে বোমবার্ড করেছিলেন উইথ আলফা পার্টিকলস দিয়ে। তো সেখান থেকে উনি কিন্তু ডিসকভার করেছিলেন নিউট্রন, ঠিক আছে। আর নিউট্রনের চার্জ হচ্ছে কি ইলেকট্রিক্যালি নিউট্রাল, বুঝতে পারছো? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দ্য ওয়ার্ড ইনসলেশন মিনস। তো ইনসলেশন শব্দটির অর্থ কী? এর সঠিক উত্তরে এর অপশন বি, সেটা হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। তো ইনসলেশন শব্দটির অর্থ হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। একটু দেখে নিয়ে ব্যাপারে, ইনসলেশন ডেফিনেশন, দ্য কোয়ান্টিটি অফ সোলার রেডিয়েশন ফলিং আপন আ বডি অর আ প্ল্যানেট পার ইউনিট এরিয়া। তো একটা ইউনিট এরিয়াতে বা একটা পার ইউনিট এরিয়াতে সোলার রেডিয়েশন কতটা পরিমাণে পড়ছে সেই জিনিসটাকে বলা হয় কি ইনসলেশন, ঠিক আছে। কোয়ান্টিটি অফ সোলার রেডিয়েশন ফলিং আপন আ বডি অর আ প্ল্যানেট পার ইউনিট এরিয়া, একটা পার্টিকুলার এরিয়াতে কতটা পরিমাণে সোলার রেডিয়েশন সেখানে পড়ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি ইনসলেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, নিউট্রিনো হ্যাজ ড্যাশ। তো নিউট্রিনো চার্জ এবং মাস কত? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, নিউট্রিনো চার্জ হচ্ছে 0 এবং মাসও হচ্ছে কি 0। খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এক্সপ্লেনেশনে দেখেন একবার, আর নিউট্রিনো is a subatomic particles that is very similar to an electron but has no electrical charge and a very small mass which might even be 0. তো নিউট্রিনো হচ্ছে একটা সাবঅ্যাটমিক পার্টিকলস যেটা কিন্তু ইলেকট্রনের মতনই, ঠিক আছে, ভেরি সিমিলার টু ইলেকট্রন, কিন্তু এর কোনো ইলেকট্রিক্যালি চার্জ নেই এবং এর মাসটা কিন্তু খুবই নেগলিজিবল, বা বলা চলে এর মাসটা কিন্তু 0। তো নিউট্রিনো হচ্ছে একটা সাবঅ্যাটমিক পার্টিকলস ইলেকট্রনের মতনই, যার ইলেকট্রিক্যালি চার্জ হচ্ছে কি 0 বা নো ইলেকট্রিক্যাল চার্জ, এবং তার মাসও কিন্তু নেই। নিউট্রিনো আর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট পার্টিকলস ইন দ্য ইউনিভার্স। আর নিউট্রিনোজ হচ্ছে কি সারা ইউনিভার্সের সব থেকে অ্যাবান্ডেন্ট পার্টিকলস। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কিন্তু মনে রাখার এটা চেষ্টা করবে, কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ইন্ডিকেট দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং ওয়েভলেন্থ। তো কোশ্চেনে বলেছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলোকে আমাকে সাজাতে হবে ইনক্রিজিং ওয়েভলেংথের অনুযায়ী। তো এর সঠিক উত্তর কোনটা যাবে, সেটা হচ্ছে ডি, এক্স রেজ, ভিজিবল, ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ। তো এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেগুলোর ইনক্রিজিং ওয়েভলেংথ কিন্তু সাজানো হয়েছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ অর্ডার অফ ডিক্রিজিং এনার্জি দাস ইনক্রিজিং ওয়েভলেংথ। গামা রেজ ওয়েভলেংথ 0.01 ন্যানোমিটার, এক্স রেজ 1 ন্যানোমিটার, ultraviolet rays 0.1 micrometer, visible light red light 0.7 micrometer, violet light 0.4 micrometer, infrared radiation 0.01 micrometer, microwaves less than 10 centimeter,
usually 1 centimeter, radio waves long, medium and short waves 2 kilometer to 10 meter, and very high frequency and ultra high frequency 10 meter to 10 centimeter. তো এগুলো তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যেগুলো ডিক্রিজিং এনার্জিতে আছে, আর তার সাথে ডিক্রিজিং এনার্জি যদি বলা হয় সেটা হয় কি ইনক্রিজিং ওয়েভলেংথ। তো ইনক্রিজিং ওয়েভলেংথ অনুযায়ী কিন্তু পুরো জিনিসটা এখানে সাজানো হয়েছে, ঠিক আছে। আর কোয়েশ্চেন অনুযায়ী যদি দেখা গেছে যে এক্স রে সব থেকে ইনক্রিজিং যদি বলা হয় তাহলে এক্স রে হচ্ছে সব থেকে কম, তারপরে ভিজিবল, তারপরে ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে। ইনক্রিজিং ওয়েভে কিন্তু ওয়েভলেংথে এটা কিন্তু সাজানো আছে। ইনক্রিজিং ওয়েভলেংথ মানে হচ্ছে ডিক্রিজিং এনার্জি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য photoelectric effect is described as an ejection of electrons from the surface of metal when। তো photoelectric effect বলা হয় যে সারফেস থেকে ইজেকশন অফ ইলেকট্রন। তো সেটা কখন হয়, কখন সারফেস থেকে ইলেকট্রনসগুলো ইজেকশন হয়, যখন ফটোইলেকট্রিক এফেক্ট যখন হয় তো কোন সময় সারফেস থেকে ইলেকট্রনসগুলো ইজেক্ট করে, তো সে কখন হয় সেটা। তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, লাইট অফ সুইটেবল। তো একটা সারফেসের উপরে যখন ফটো ইলেকট্রিক এফেক্ট হয়, তো একটা সারফেসের উপরে যখন লাইট অফ সুইটেবল পড়ে তো সেই সময় কী হয়, সারফেসের উপর থেকে ইলেকট্রনসগুলো কী হয়, ইজেক্ট হওয়া শুরু হয়। ডিটেলস যখন বলবো জিনিসটা আরও তোমরা ভালো করে বুঝতে পারবে। তো একটু দেখে নেবে আপনি, ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য ইজেকশন অফ ইলেকট্রন ফ্রম দ্য সারফেস অফ মেটাল when light of wavelength less than or equal to the threshold wavelength is incident on the metal surface। তো ফটো ইলেকট্রিক এফেক্ট কাকে বলা হয়, যখন একটা সারফেসের উপর থেকে যখন ইলেকট্রনসগুলো ইজেক্ট করে সুইটেবল অ্যামাউন্ট অফ লাইট পাওয়ার পর, তো সেই জিনিসটাকে বলা কি ফটো ইলেকট্রিক এফেক্ট। আর কখন মেটাল সারফেসের উপর থেকে ইলেকট্রন ইজেক্ট করে, যখন মেটাল সারফেসের যে থ্রেশহোল্ড ওয়েভলেংথটা আছে সেই ওয়েভলেংথটা যদি লেস দেন অর ইকুয়াল টু দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট যদি হয়। আরেকবার বলে দিচ্ছি, মেটাল সারফেসে যে থ্রেশহোল্ড ওয়েভলেংথটা আছে সেই ওয়েভলেংথের লেস দেন অর ইকুয়াল টু লাইট অফ ওয়েভলেংথ যদি হয় তাহলে সেই সময় কিন্তু মেটাল সারফেসের উপর থেকে ইলেকট্রনসগুলো ইজেক্ট করা শুরু হয়। আর এই পুরো প্রসেসটাকে বলা হয় কি ফটো ইলেকট্রিক এফেক্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন ইজ। তাহলে আয়রনের সব থেকে পিওরেস্ট ফর্ম কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন এ, রট আয়রন। তো রট আয়রন হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ আয়রন। একটু দেখে নিয়ে ব্যাপারে, রট আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন। ইট কন্টেন্স 0.12 to 0.25% কার্বন অ্যান্ড সো ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন। তো রট আয়রন হচ্ছে কিন্তু আয়রনের সব থেকে পিওরেস্ট ফর্ম, কারণ এর মধ্যে 0.12 থেকে 0.25% কিন্তু কার্বন থাকে। আর সে কারণে কিন্তু এই রট আয়রনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সব থেকে পিওরেস্ট ফর্ম অফ আয়রন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, স্পিসিস কন্টেনিং সেম নাম্বার অফ ইলেকট্রনস আর কল। যেই এলিমেন্টসগুলোর ইলেকট্রনসগুলো সেম থাকবে সেই এলিমেন্টগুলোকে জেনারেলি কী বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, তো যে এলিমেন্টসগুলোর ইলেকট্রনসগুলো সেম থাকবে সেই সমস্ত এলিমেন্টসগুলোকে বলা হয় আইসো ইলেকট্রনিক্স। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে কিছুদিন আগেই পড়েছিলাম, তো যদি কোনো এলিমেন্টের নিউট্রনসগুলো সেম থাকে তো সেই এলিমেন্টগুলোকে জেনারেলি কী বলা হয়? সেগুলোকে বলা হয় আইসোটোন। ঠিক আছে, আর ইলেকট্রন যদি সেম থাকে সেগুলোকে বলা হয় আইসো ইলেকট্রনিক, এবং যদি নিউট্রন যদি সেম থাকে তাহলে সেটাকে বলা হয় আইসোটোন। ক্লিয়ার? তো একটু দেখে নিই এর ব্যাপারে, আইসো ইলেকট্রনিক স্পিসিস আর এলিমেন্টস অফ আয়ন্স দ্যাট হ্যাভ সেম অর ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন। তো আইসো ইলেকট্রনিক স্পিসিস কোনগুলো বলা হয়? যে এলিমেন্টগুলোর সেম এবং ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস থাকে সেগুলোকে বলা কি আইসো ইলেকট্রনিক স্পিসিস। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেখে নাও, দ্য সিরিজ অফ আইসো ইলেকট্রনিক স্পিসিস আর Sc+3, Ca+2, K+1, Cl-1, P3। এগুলো হচ্ছে কি অল দিস আয়ন্স হ্যাভ 18 ইলেকট্রনস উইথ দেম। আর এই সমস্ত এলিমেন্টসগুলো কিন্তু 18টা করে ইলেকট্রন আছে এদের মধ্যে। তো আর এটাকে বলা হয় কি আইসো ইলেকট্রনিক স্পিসিস। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন এখানে কি আছে, উইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন রেডিওথেরাপি। তো এগুলোর মধ্যে কোন নোবেল গ্যাসকে ইউজ করা হয় রেডিওথেরাপি বা ট্রিটমেন্ট অফ ক্যান্সারের জন্যে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে রেডন। তো রেডন হচ্ছে একটা নোবেল গ্যাস যেটা ইউজ করা হয় কিসের উপরে? সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ ক্যান্সার বা রেডিওথেরাপির জন্য এটি ইউজ করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, রেডন ইজ আ কেমিক্যাল এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল দ্যাট হ্যাজ দ্য সিম্বল Rn and atomic number 86, and due to its radioactive nature is used in treatment of cancer or radiotherapy। তো রেডন হচ্ছে একটা কেমিক্যাল এলিমেন্ট যেটা পিরিয়ডিক টেবিলের
যার সিম্বল হচ্ছে কি Rn এবং এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 86। আর এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ নেচার, আর এর রেডিও অ্যাক্টিভ নেচারের কারণেই কিন্তু এটা ইউজ করা হয় ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য, যেটাকে বলা হয় রেডিও থেরাপি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দ্য ফেনোমেনন অফ রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড ইন 1898 AD বাই হু। তো কে রেডিও অ্যাক্টিভিটির ফেনোমেননটাকে ডিসকভার করেছিলেন 1898 AD-তে? তো ওনার নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, হেনরি বেকেল। তো হেনরি বেকেল 1898 AD-তে উনি কিন্তু রেডিও অ্যাক্টিভিটির ফেনোমেনাটাকে উনি আবিষ্কার করেছিলেন। একটু দেখে নিয়ে আপনি, দ্য ফেনোমেনন অফ রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকেল। তো 1898 সালে হেনরি বেকেল নামে একজন সায়েন্টিস্ট উনি রেডিও অ্যাক্টিভিটির ফেনোমেননটাকে উনি আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দ্য আলফা পার্টিকলস আর ড্যাশ। তো আলফা পার্টিকলসগুলো কোনগুলো? ঠিক আছে, আলফা পার্টিকলস জেনারেলি কোনগুলোকে বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে আলফা পার্টিকলসগুলো জেনারেলি কি হয়, ডাবল পজিটিভলি হয়। একটু দেখে নিয়ে আপনি, আলফা পার্টিকলস আর কম্পোজিট পার্টিকল কনসিস্টিং অফ 2 প্রোটন অ্যান্ড 2 নিউট্রন টাইটলি বাউন্ড টুগেদার। তো আলফা পার্টিকলসগুলোকে বলা হয় কম্পোজিট পার্টিকলস, যার দুটো প্রোটন থাকে এবং দুটো নিউট্রন থাকে, যেগুলো কিন্তু খুবই শক্তভাবে তারা বাউন্ড করে থাকে, আর সে কারণে এগুলোকে বলা হয় ডাবল পজিটিভলি। ঠিক আছে, তো আলফা পার্টিকলস হচ্ছে, আলফা পার্টিকলসের মধ্যে কি থাকে, দুটো প্রোটন এবং দুটো নিউট্রন থাকে, তার কারণেই কিন্তু আলফা পার্টিকলসকে বলা হয় কি ডাবল পজিটিভলি পার্টিকলস। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে, হেভি ওয়াটার ইজ ইউজড অ্যাজ আ কুলেন্ট ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। হেভি ওয়াটার ইজ ড্যাশ। তো হেভি ওয়াটারকে জেনারেলি আমরা বলি ডিউটেরিয়াম, আর এই হেভি ওয়াটার জেনারেলি ইউজ করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কুলেন্ট হিসাবে। তো হেভি ওয়াটার কোনটাকে বলা হয় হেভি ওয়াটার? তো এগুলোর মধ্যে কোনটাকে বলা হয় হেভি ওয়াটার? তো সঠিক উত্তরে হবে অপশন ডি, ওয়াটার কন্টেনিং হেভি আইসোটোপ অফ হাইড্রোজেন। তো হাইড্রোজেনের মানে যে জলে হাইড্রোজেনের যদি হেভি আইসোটোপসগুলো থাকে, সেই জলটাকে বলা হয় কি হেভি ওয়াটার, আর জেনারেলি সেটাকে বলা হয় কি ডিউটেরিয়াম। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, হেভি ওয়াটার রিঅ্যাক্টর মেক্স ইউজ অফ হেভি ওয়াটার অ্যাজ কুলেন্ট অ্যান্ড মডারেটর। তো হেভি ওয়াটার রিঅ্যাক্টর, ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে হেভি ওয়াটার ইউজ করা অ্যাজ আ কুলেন্ট, বুঝতে পেরেছো, এবং মডারেটর হিসেবেও। ডিউটেরিয়াম ওয়ার্কস অ্যাজ আ মডারেটর অ্যাজ ইট অ্যাবজর্ব ফিউয়ার নিউট্রনস দেন হাইড্রোজেন। আর ডিউটেরিয়াম কিন্তু মডারেটর হিসাবে কাজ করে, কারণ ডিউটেরিয়াম কি করে, হাইড্রোজেন থেকে কম পরিমাণে কিন্তু তারা নিউট্রনকে অ্যাবজর্ব করে, which is extremely important as nuclear fission reaction requires neutrons to carry out their chain reaction. আর ডিউটেরিয়ামকে মডারেটর হিসাবে এই কারণেই ইউজ করা হয়, কারণ প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রনস লাগে চেন রিয়াকশন করার জন্য, আর ডিউটেরিয়াম কিন্তু কাজ করে হচ্ছে হাইড্রোজেন থেকে কম পরিমাণে সে নিউট্রনসকে অ্যাবজর্ব করে, কারণ নিউট্রন কিন্তু একটা চেন রিয়াকশন করার সময়, ঠিক আছে, নিউক্লিয়ার ফিশনে যখন চেন রিয়াকশন হয়, তো সে সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রনস দরকার পড়ে, আর ডিউটেরিয়াম তো সেখানে কি করে, মডারেটর হিসাবেই কাজ করে। তাহলে যে মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কুলেন্ট হিসাবে যেটা ইউজ করা হয় সেটা হয় কি হেভি ওয়াটার, আর সেটা কি হয় কি ওয়াটার কন্টেনিং হেভি আইসোটোপ অফ হাইড্রোজেন। তাহলে যে জলে, ঠিক আছে, প্রচুর পরিমাণে হাইড্রোজেনের আইসোটোপ থাকে, সেই জলটাকে বলা হয় কি হেভি ওয়াটার। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সায়েন্সের উপরে, যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়া হবে। আর সকলকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, প্রত্যেক দিন যে ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ ফাইলগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হয়, তার সাথে ডিফারেন্ট নোটিফিকেশন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। তো এখনও যে স্টুডেন্টরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, তার অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। বুঝতে পেরেছো? আর অবশ্যই রিকোয়েস্ট করবো যে প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম এগুলোকে একটু পারলে খাতায় নোট ডাউন করে রেখো। আর সকলের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করেনি, তারা অতি শীঘ্র ডেসক্রিপশন বক্স ফলো করে সেখানে লিঙ্ক প্রোভাইড করা আছে, লিঙ্কটা ক্লিক করে ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে কিন্তু বিভিন্ন WBCS এর কোর্স চলছে, যে কোর্সে তোমাদের এনরোল করতে ইচ্ছুক তোমরা এনরোল করতে পারো। যদি তোমাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট যদি দরকার পড়ে, অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট প্রোভাইড করে দেওয়া হবে। ক্লিয়ার? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দিও, যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।